মোহনবাগান টিমের বর্তমানে কোনো আপডেট নেই আপাতত, তবে ট্রান্সফার মার্কেট খুলতে চলেছে, এরপরে একদম আপডেট নয়, ফাইনাল কনফার্মেশন বা নিউজগুলো আসবে। কিন্তু তার আগে আমাদের ভারতীয় ফুটবলের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। প্রথম ম্যাচটা হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে আগামীকাল। এই ম্যাচটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটা কি এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ। তো প্রথমে বলে রাখি, এটা এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ নয়। আগামীকালের যে ম্যাচটা রয়েছে এটা ফ্রেন্ডলি ম্যাচ, বা আরও ভালো করে বললে যে এশিয়া কাপ কোয়ালিফায়ারের ভারতের যে ম্যাচগুলো আছে তারই প্রস্তুতি হিসেবে এটাকে একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে আপনারা দেখতে পারেন। প্রথমে আলোচনা করে নিই যে দুটো টিমের কি অবস্থায় রয়েছে, বা কে এগিয়ে কে পিছিয়ে যায় বলুন না কেন। তো দেখুন, খাতায় কলমে বা র্যাঙ্কের হিসেবে দেখলে কিন্তু থাইল্যান্ড এগিয়ে আছে, কিন্তু র্যাঙ্ক দিয়ে সব কিছু বিচার করা যায় না, এটা আপনারা জানেন। এবং ভারত কিন্তু অতীতে অনেকবারই থাইল্যান্ডকে হারিয়েছে, ফলে এটা ভারতীয় টিমের জন্য বিশাল চ্যালেঞ্জিং ম্যাচ বা বিশাল কঠিন ম্যাচ হতে চলেছে। ভারতের জেতার সম্ভাবনা খুব কম এরকম কিন্তু একদমই নয়। সমানে সমানে ম্যাচ আপনি বলতে পারেন, 50-50 চান্স আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, এই 50-50 চান্সটাও কিন্তু খাতায় কলমে, বা আমরা যেটা ভাবছি বর্তমানে ভারতীয় টিমের যা পাস্ট পারফরমেন্স রয়েছে সেটা থেকে যদি ভারতীয় টিম কিছু উন্নতি করতে না পারে বা বেরোতে না পারে, তাহলে এই ম্যাচটাও ভারতীয় টিমের জন্য কিন্তু একটা কঠিন ম্যাচ হতে চলেছে। থাইল্যান্ড টিমের খেলার ধরন নিয়ে যদি বলি তাহলে বলতে হয় ওরা পজিশনাল ফুটবল খেলছে, এবং এই ম্যাচটাতেও তারা পজিশনাল ফুটবল খেলারই চেষ্টা করবে। ফলে ম্যাক্সিমাম সময় বলের দখল তারা রাখতে চাইবে, এবং দেখা যাবে হয়তো ম্যাচের শেষে পজিশনের দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। তো ভারতীয় টিমকে কিন্তু ট্যাকটিক্যাল ফুটবল খেলতে হবে এবং বল স্ন্যাচ করার দিকে বেশি নজর দিতে হবে, কারণ ওরা বল কিছুতেই দিতে চাইবে না। আর বল স্ন্যাচ না করতে পারলে ওরা কিন্তু ওদের মতো করে ম্যাচটা খেলতে থাকবে, এবং ম্যাচের দখল বলতে পারেন ওরা নিয়ে নিতে পারে। ওদের খেলায় আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে, ওরা যখনই বল হারাচ্ছে বা অপোনেন্ট যখন পজিশন নিচ্ছে তখন ওরা কিন্তু হাই প্রেস করছে, হাই প্রেস করে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এবং আবার ওরা নিজেদের পজিশনাল ফুটবলে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এটাই ওদের মেন খেলার ট্যাকটিক্স বলা চলে। ভারতীয় টিমের সমস্যাটা কোথায় রয়েছে? ভারতীয় টিমের ডিফেন্স নিয়ে খুব একটা প্রবলেম নেই, ডিফেন্স থেকে মাঝমাঠ পর্যন্ত খেলা নিয়ে কোনো প্রবলেম নেই, অপোনেন্টের অ্যাট্যাক আটকানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, অ্যাট্যাক তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইনাল থার্ডে। ভারতীয় টিম অ্যাট্যাক করে ফাইনাল থার্ড পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তারপর সেখানে গিয়ে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, বল ঠিক মতো পাস হচ্ছে না, প্লেয়াররা প্রপার পজিশন নিতে পারছে না, উইঙ্গারদের যে ক্রসগুলো তারা বাড়াচ্ছে সে সম্পর্কে স্ট্রাইকারদের প্রপার ধারণা থাকছে না, বা স্ট্রাইকারদের পজিশনিং সম্পর্কে যদি আপনি বলেন উইঙ্গারদের কোনো ধারণা থাকছে না। মাঝ মাঠ থেকে ডিফেন্স চেরা পাস যেটা স্ট্রাইকাররা ধরে নিয়ে রিচ করে গোল করে দেবে সেই রকম কিছু আসছে না। এবার ভারতীয় যে সমস্ত প্লেয়াররা মিডফিল্ডে খেলছে বা স্ট্রাইকারে খেলছে তাদের কিন্তু কারোরই পোটেনশিয়াল কিছু কম নয়, তারা আইএসএল এ দেখিয়ে দিয়েছে তারা কি লেভেলের খেলতে পারে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে আইএসএল এবং ন্যাশনাল টিমের খেলার মধ্যে যে পার্থক্য, সেই জায়গাটা আমার মনে হচ্ছে ঠিকমতো ব্যবহার হচ্ছে না, বা সেই জায়গাটার দিকে নজর দেওয়া হচ্ছে না। আইএসএলে আপনি 11টা ভালো মানের ফুটবলারকে এনে এক জায়গায় জড়ো করলে তারা 5টা ম্যাচ 6টা ম্যাচ পর্যন্ত স্ট্রাগল করার পর প্লেয়ারদের পোটেনশিয়াল থাকলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এবং টিম দৌড়তে থাকে। কিন্তু ন্যাশনাল টিমের ক্ষেত্রে এই রকম সুযোগ থাকে না। এখন অনেকেই আপনারা বলতে পারেন এতদিন ধরে তো প্র্যাকটিস করলো, এতদিনে তো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ম্যাচ কটা খেললো? প্র্যাকটিস ম্যাচ কি খেললো? বাংলা টিমের সঙ্গে খেললো বা ছোটোখাটো ক্লাবের সঙ্গে খেললো, কিন্তু কম্পিটিটিভ লেভেলের ম্যাচ তো তারা খেলছে না। যেটা আইএসএলে হচ্ছে একটা দুটো ম্যাচ হারছে, দর্শকদের কাছে গালাগাল খাচ্ছে, টিমের উপর একটা প্রেশার তৈরি হচ্ছে, অটোমেটিক কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ভারতের টিমে যে সমস্ত প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারেরই পোটেনশিয়াল রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারই ভালো প্লেয়ার, তা নাহলে সে ন্যাশনাল টিমে কখনো চান্স পায় না। বেছে বেছে আনা হয়েছে, কিন্তু তাদের মধ্যে যে একটা টিম হিসেবে খেলা, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনের অভাবটাকে পূরণ করে দেওয়া, এই ব্যাপারটার অভাব কিন্তু বারবার দেখা গেছে। এবং আরও একটা বিষয় আমার চোখে পড়ছে সেটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথা আছে বাংলায়, সেরকম ব্যাপার হচ্ছে। মানে এ প্লেয়ার খেলতে পারছে না, রিজার্ভ বেঞ্চ থেকে বি প্লেয়ারকে নামানো হচ্ছে, বি প্লেয়ার একদিন দুদিন খেলছে, তারপর সে খেলতে পারছে না, তখন সি প্লেয়ারকে আনা হচ্ছে। টিম বারবার চেঞ্জ হচ্ছে, নতুন প্লেয়ার আসছে, পুরনো প্লেয়ার চলে যাচ্ছে, আবার
নতুন প্লেয়ার যদি পারফর্ম করতে না পারে সে চলে যাচ্ছে, আর একজন আসছে, এরকম চেঞ্জেস হতেই থাকছে। কিন্তু যদি আইএসএল এর কথা ভাবেন, আশিস রায় সেরকমভাবে পারফর্ম করতে পারছিল না। আশিস রায়ের জায়গায় দীপেন্দুকে একটা দুটো ম্যাচ দেখা হলো, সেরকম যে আশিস রায়কে রিপ্লেস করে দেবে সেই রকম লেভেলের পারফরমেন্সও হয়নি। ফলে আশিস রায় বারবার চান্স পেয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শেষের দিকে আশিস রায় সেই জায়গাটাকে ফুলফিল করে দিয়েছে, নিজের ফর্ম ফিরে পেয়েছে, লেভেলে খেলেছে। ভারতীয় টিমে সেই জায়গাটাই নেই। এখন আপনারা বলতে পারেন যে একটা প্লেয়ার খেলতে পারছে না, তাকে ভারতীয় টিমে বারবার চান্স দেওয়া কি করে হবে? ঠিক আছে, সেটা দেওয়া হচ্ছে না, কিন্তু ভারতীয় টিমের প্রপার 11 আর রিজার্ভ 11 এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। বারবার খেলা হচ্ছে, সেই খেলা দেখে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, পরের ম্যাচে দেখা যাচ্ছে সেই 11-এর হয়তো কেউ একটা খেলতে পারছে না, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কোর টিম বলে কিছু নেই যে এরা আমার মেন প্লেয়ার, এদেরকে দিয়েই খেলতে হবে, এরা রিজার্ভ প্লেয়ার, এই টিমটার ওপর ফোকাস করা হোক, এই ব্যাপারটা হচ্ছে না। মনোলো মার্কোসের কোচিং নিয়ে দু একটা কথা আমি বলবো, যে তার কোচিংয়ের পর ভারতীয় টিমে সেই রকম লেভেলের কোনো পরিবর্তন দেখা যায়নি, খেলার মধ্যে কোনো রকম চমক দেখা যায়নি, খুবই সাদামাটা সিম্পল ফর্মুলায় খেলা হয়েছে এতদিন। অপোনেন্টকে হারানোর ক্ষেত্রে বিশেষ কিছু স্ট্র্যাটেজি, বিশেষ কোনো প্লেয়ারকে গেম চেঞ্জার হিসেবে ইউজ করা, এই ধরনের কোনো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। তবে আবার বলছি, আগামীকালের ম্যাচের রেজাল্ট এবং ভারতীয় টিমের পারফরমেন্সটা পুরোপুরি ডিপেন্ড করে থাকবে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর, বা কতটা আন্ডারস্ট্যান্ডিং তারা এই কদিনের গ্যাপে তৈরি করতে পারলো তার উপর। তবে মোহনবাগান সমর্থক হিসেবে আমার বিশেষ নজর থাকবে, সুহেল ভাট ডেবিউ করতে চলেছে। সুহেল ভাট ভারতীয় টিমের জার্সি গায়ে কীরকম পারফরমেন্স করে এটা দেখার জন্য আমি কিন্তু মুখিয়ে থাকবো। আর ভারতীয় টিমের মূল চাবিকাঠি বা মেন প্লেয়ার বলতে আমার কিন্তু মনে হচ্ছে আপুইয়ার খেলার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে এবং ডিপেন্ড করে থাকবে। আপুইয়া পুরো টিমটার ভরকেন্দ্র বা মেন প্লেয়ার বলা চলে। যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, তাই এই ম্যাচটার জেতা হারা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমার দেখার উদ্দেশ্য একটাই, যে ভারতীয় টিম কয়েক মাস আগে যে পারফরমেন্সটা করছিল তার থেকে কতটা পরিবর্তন করতে পারলো, বা কতটা বেটার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারলো। এবার ম্যাচটা কোথায় দেখবেন? ম্যাচটা টিভিতে কোথাও দেখা যাবে না, ম্যাচটা দেখা যাবে একমাত্র ফ্যান কোড অ্যাপে, মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর ম্যাচ পাস বা ম্যাচের টিকিট বলতে পারেন 25 টাকা করে। তো 25 টাকা খরচ করে ফ্যান কোড অ্যাপে একটা সাবস্ক্রিপশান নিয়ে নিলে বা একটা ম্যাচ ডে পাস কিনে নিলে আপনারা ম্যাচটা ফ্যান কোডে দেখতে পাবেন। ম্যাচটা কখন হবে? ম্যাচটা আগামীকাল বিকেল 5টা থেকে হতে চলেছে এবং ম্যাচটা থাইল্যান্ডের ঘরের মাঠেই হবে। তো সেই দিক দিয়ে বিচার করলে থাইল্যান্ড কিছুটা হলেও কিন্তু এগিয়ে আছে, হোম সাপোর্টটা তারা পাবে। এবং মোহনবাগান সাপোর্টারদের তো এই ম্যাচটা দেখা উচিত বা তাদের ইন্টারেস্ট থাকা উচিত, কারণ মিনিমাম 3 থেকে 4 জন মোহনবাগান প্লেয়ার কিন্তু এই ন্যাশনাল টিমে খেলবে। তো আগামীকালের ভিডিওতে এই ম্যাচটা নিয়ে আরও কিছু আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।